আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্সের যে প্রথম অধ্যায়টা আছে, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, এটা নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের কাছে আমি যে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, অর্থায়ন জিনিসটা আসলে কি। শব্দটা কিন্তু ফিন্যান্স, তাই না? এটাকে ফাইন্যান্সও বলে। ফিন্যান্স ফাইন্যান্স এক একজন এক একভাবে বলে। ফাইন্যান্স স্টাইলিশ মনে হয় অনেকটা, ফিন্যান্স একটু দুর্বল দুর্বল মনে হয়। সেটা বাংলা কি? অর্থায়ন। অর্থায়নের একটা প্রাথমিক কথা হচ্ছে টাকা পয়সা কালেক্ট করা। অর্থায়নের প্রাথমিক কথা কি? টাকা পয়সা কালেক্ট করা। তবে ব্যাপকভাবে যদি আমরা বলতে চাই, অর্থায়ন মানে শুধুমাত্র টাকা পয়সা কালেক্ট করা না। সেটা আনার পরে টাকা তুমি কালেক্ট করে কি ফালায় রাখবা? জি না। সেটা তুমি লাভজনক খাতে কি করবা? বিনিয়োগ করবা, যেন আরো বেশি টাকা পয়সা আনতে পারো। এখন এই যে অর্থায়ন শুধু টাকা কালেক্ট করা একটা সীমাবদ্ধ কথা না। টাকা পয়সা কালেক্ট করার ক্ষেত্রে তোমাকে অনেক কিছু ভাবতে হয়, যে কত সময়ের জন্য টাকাটা কালেক্ট করবা। তোমার দরকার 1 বছরের জন্য, তুমি যদি 6 মাসের জন্য টাকাটা ধার করো তাহলে কি চলবে? না। চলবে না। আবার তোমার লাগবে হচ্ছে 1 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ঋণটা নিলা, লাভ আছে কোনো? না। 4 বছর যে অতিরিক্ত টাকা ফালায় রাখলা, এই 4 বছর তোমাকে একটা ব্যয় দিতে হবে না? কারণ যেখান থেকে টাকা আনতে যে মানুষ তো ফাও টাকা দেয় না, তাহলে সুদ দিতে হয়। আমরা সুদের পক্ষে না, আমরা সুদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমাদের শরীয়তে, ইসলামী শরীয়তে সুদের কোনো জায়গা নেই। সুদবিহীন এক অর্থনীতি আমাদের আছে। এখন এই যে দেখো, অর্থায়নের প্রাথমিক কথা যে টাকাটা কালেক্ট করা, এবং কালেক্ট করার সময় ভাবতে হয় কত সময়ের জন্য কালেক্ট করব, এবং এটাও ভাবতে হয় যে কোন জায়গা থেকে কালেক্ট করব। কারণ আমরা যেখান থেকে কালেক্ট করি কিছু খরচ আছে, যেখানে আমাদের খরচটা কম আমরা কি করব? সেখান থেকে টাকাটা কালেক্ট করব। একজনে বলতেছে তুমি 1000 টাকা ঋণ নিবা, আমাদের মাসে মাসে 50 টাকা দেওয়া লাগবে। আরেকজন বলতেছে তুমি 1000 টাকা ঋণ নিবা, আমার মাসে মাসে 20 টাকা দেওয়া লাগবে। তুমি কোন জায়গা থেকে ঋণটা নিবা? 20 টাকা। যেখানে খরচটা কম। তো অর্থায়ন মানে টাকা কালেক্ট করা, ঠিক আছে। কালেক্ট করার ক্ষেত্রে ভাবতে হয় যে আমি কি কত সময়ের জন্য টাকাটা কালেক্ট করতেছি, এবং যেখান থেকে আমার খরচ কম পড়ে সেখান থেকে টাকাটা কালেক্ট করতেছি। এবং টাকাটা কালেক্ট করলাম, কালেক্ট করার পরে আমার তো অনেক জায়গা আছে বিনিয়োগ করার, অনেকগুলো প্রকল্প আমার কাছে আছে। যেই প্রকল্পে আমার খরচটা সবচেয়ে কম, আমি কি করব বলতো? সেই প্রকল্পে টাকাটা বিনিয়োগ করব ইনশাআল্লাহ। এখন এই অর্থায়ন নিয়ে যদি পরবর্তী ধাপে আমরা যাই, অর্থায়ন নিয়ে একটা কথা আছে এখানে, যে অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়নের শ্রেণীবিভাগের মূল কথাটা হচ্ছে কত কত জায়গায় টাকা পয়সা লাগতে পারে, কোন কোন জায়গায় অর্থায়ন দরকার হইতে পারে। 1 নম্বরে আছে পারিবারিক অর্থায়ন। আচ্ছা, পরিবার চালাইতে কি টাকা পয়সা লাগে না? পরিবারের অর্থায়নটা সাধারণত কিভাবে হয়? বাবা কামাই রোজগার করে নিয়ে আসে, বা বড় ভাই কামাই রোজগার করে নিয়ে আসে, বা মা যদি চাকরি করে সেখান থেকে আসতে পারে, অথবা তোমার একটা সম্পত্তি আসলো, জমি জমা সেটা বিক্রি করছো, এইভাবে টাকা পয়সা আসতে পারে। এবং সেই টাকা পয়সাগুলো খরচ হয় কোথায়? এই যে তোমার ঘর ভাড়া দাও, খাবার খরচ, বাচ্চা কাচ্চার স্কুলের যে বেতন, বা কোথাও ঘুরতে গেছে, কেউ অসুস্থ হয়েছে। এই যে একদিকে বিভিন্ন খাত থেকে টাকা আসে এবং বিভিন্ন খাতে কি হয়? খরচ হয়। এটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। এরপরে এখানে আছে সরকারি অর্থায়ন। আচ্ছা, সরকার যে এত উন্নয়নমূলক কাজ করে, রাস্তাঘাট বানায়, সেতু বানায়, টাকা পয়সা লাগে না? এটা কয়েকটা ধাপ থেকে সে কালেক্ট করতে পারে। জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়, অথবা জনগণের ট্যাক্স দিয়ে যদি না হয় তাহলে সে বিভিন্ন জায়গা থেকে কি নেয়? ঋণ নেয়। বাংলাদেশে অনেক ব্যাংক আছে না, সেখান থেকে নেয়। বাংলাদেশের একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক, সেখান থেকে নেয়। তাও যদি না হয় বিদেশি ব্যাংক থেকে নেয়। সুইস ব্যাংক আছে, তারপরে বিশ্ব ব্যাংক আছে, এরকম অনেক ব্যাংক থেকে তারা ঋণ নেয়। তারপরে যে উন্নয়নমূলক কাজগুলো করে। আবার সরকার বিভিন্ন সুযোগ সুবিধাও দেয়, সেটা বিনিময় সার্ভিস চার্জ নেয়, বুঝছো? এরপরে এখানে আছে ধরো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান। কিসের? অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই যে মসজিদ, মন্দির, বা অনেক আছে অব্যবসায়ী হাসপাতাল, তাদেরও তো টাকা পয়সা লাগে। সেখানে কিভাবে টাকা পয়সা আসে এবং কিভাবে টাকা পয়সা ব্যয় করে, এই ব্যাপার নিয়ে আলোচনা করে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান। এগুলো বিস্তারিত আলোচনা করলাম না, এখানে একটু রিডিং পড়লেই তোমরা বুঝবে ইনশাআল্লাহ। এরপরে এখানে আছে ব্যবসায় অর্থায়ন। মূলত অর্থায়ন বলতে স্বাভাবিকভাবে ব্যবসায়ের অর্থায়নকেই বোঝায়। ব্যবসা করতে গেলে টাকা কালেক্ট করতে হয়, এবং সেটা তোমার সামনে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে। তুমি ধরো একটা জামা কাপড়ের দোকান চালাও, ওই এলাকায় ছেলেদের জামা কাপড়ও বিক্রি হয়, মেয়েদের জামা কাপড়ও বিক্রি হয়। এখন ছেলেদের তুলনায় মেয়েদের জামা কাপড় একটু বেশি বিক্রি হইতেছে, তাহলে তুমি কি ছেলেদের জামা কাপড় বেশি আনবা নাকি মেয়েদের জামা কাপড় বেশি আনবা? স্বাভাবিকভাবেই তুমি ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ভাবতে হবে যে টাকাটা আসলো, আসার পরে আমি কোন খাতে বিনিয়োগ করব।
যে ক্ষেত্রে আমার মুনাফাটা কি হবে, বেশি বেশি হবে। হবে। তো ব্যবসায় অর্থায়ন নিয়ে আরো বিস্তারিত এখানে আছে, যে ব্যবসায় অর্থায়নের গুরুত্ব নিয়ে আছে, এগুলো আমরা একটু মেন বই থেকে পড়াশোনা করব এবং আমাদের গাইড বই থেকেও কি একটু পড়াশোনা করব। এরপরে এখানে আলোচনা আছে ব্যবসায় অর্থায়নের নীতিমালা। ব্যবসায় অর্থায়নের নীতিমালা। নীতিমালা, দেখো ব্যবসায় অর্থায়নের যে নীতিমালা, এখানে 3টা নীতিমালা আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। একটা কি, তারল্য বনাম মুনাফা নীতি। আচ্ছা, তোমার ব্যবসা করতে গিয়া যতটুকু টাকা হাতে রাখা দরকার, ধরো রেগুলার কাজকর্ম করতে তোমার 20,000 টাকা হইলেই হয়। ব্যবসাটা চালাইতে প্রতিদিন কত টাকা লাগে, 20,000 টাকা হইলেই হয়। কিন্তু তুমি 1 লাখ টাকা আইনা তোমার ক্যাশের মধ্যে ফালায় রাখছো। আচ্ছা, 20,000 টাকা হইলেই হয়ে যায়, সে জায়গায় তুমি রাখছো কত, 1 লক্ষ টাকা। অতিরিক্ত কত রাখলা, 80,000 টাকা। এই 80,000 টাকা কি কোনো কাজে লাগতেছে, না, কোনো কাজে কিন্তু লাগছে না। লাগতেছে না। তুমি যদি এই টাকাটা ফালায় না রাখা অন্য কোথাও বিনিয়োগ করতা, তাহলে কিছু টাকা পয়সা আসতো না। জি, তো এই জন্য তোমার ঠিক অতটুকু টাকাই তোমার হাতে রাখা দরকার যতটুকু তোমার ব্যবসা পরিচালনায় দরকার, তাই না? অতিরিক্ত টাকা হাতে রাখার দরকার নাই। আবার 20,000 টাকা দরকার, কিন্তু তুমি হাতে রাখছো 10,000 টাকা, তাহলে তোমার যে ব্যবসাটা স্বাভাবিকভাবে চলবে না, তোমার ব্যবসাটা কিন্তু স্বাভাবিকভাবে চলতে পারবে না। তারল্য বনাম মুনাফা নীতির মূল কথাটাই হচ্ছে তোমার যতটুকু টাকা হাতে রাখা দরকার অতটুকু হাতে রাখো, আর অতিরিক্ত যদি টাকা থাকে সেটা অন্য কোনো ব্যবসায় কি করো, বিনিয়োগ করো। বিনিয়োগ করো। তুমি অতিরিক্ত টাকা হাতে রাখার দরকার নাই। না কম না বেশি। তারল্য বনাম মুনাফা নীতির মূল কথা এইটা, যতটুকু হাতে রাখার দরকার অতটুকু রাখো। আদারওয়াইজ কি হবে, অতিরিক্ত টাকা যদি তুমি হাতে রাখো তুমি অন্য কোনো প্রজেক্টে বিনিয়োগ করতে পারবা না। এরপরে আরেকটা নীতিমালা আছে উপযুক্ততার নীতি। আরেকটা কি, উপযুক্ততার নীতি। এখন আমরা তো অনেক জায়গা থেকে টাকা পয়সা কালেক্ট করি। ধরো এই যে রমজান মাস চলতেছে, তুমি একটা ছোটখাটো ব্যবসা করো, জামা কাপড়ের ব্যবসা। এখন তুমি তোমার এক বন্ধুরে বললা যে আমারে কিছু টাকা ধার দে, আমি এই 1 মাস ব্যবসাটা করি, কিছু মালটাল উঠাই, তারপরে বিক্রি কইরা আমি তোর টাকাটা 1 মাসের মধ্যেই কি ফেরত দিয়ে দেব। এখন তুমি যদি ওরে এই কথা বলো যে তুই আমার টাকাটা দে, 5 বছর পরে নিস, এটা কি যুক্তিসঙ্গত হবে? না। আবার ধরো তুমি বড় একটা শপিং মলে 2 কোটি টাকা দিয়ে একটা দোকান নিবা। কত টাকা দিয়া, 2 কোটি টাকা। তুমি বললা যে এক কাজ কর, 1 সপ্তাহ লাগে টাকাটা দে, 1 সপ্তাহ পরে টাকাটা মালটাল বেচা তোর 1 সপ্তাহ পরে কি করবো, টাকাটা আমি ফেরত দিয়ে দিব। এটা কি যুক্তিসঙ্গত হয়? তুমি চাইলেই 2 কোটি টাকা 1 সপ্তাহের মধ্যে ব্যাক করতে পারবা না। আবার তোমার এই যে মালটা 1 মাস বেচাই, কারণ রমজানের মধ্যে বেচা কেনা ভালো হবে, 1 মাস পরেই চাইলে কি টাকাটা ব্যাক করতে পারো। এই ক্ষেত্রে কি তোমার দরকার আছে 5 বছরের জন্য টাকাটা ঋণ নেওয়া? না। তোমার যেই প্রজেক্টে যত সময়ের জন্য ঋণ নেওয়া দরকার ঠিক অত সময়ের জন্যই কি ঋণটা নিবা। তুমি যদি ঋণ নাও বিনিময়ে তো সুদ দিতে হয়, তাই না? তো তুমি যেই কাজটা 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে সেটার জন্য 5 বছর টাকাটা ফালা রেখা লাভ আছে? না। এইটা হচ্ছে উপযুক্ততার নীতি। তোমার যত সময়ের জন্য ঋণটা নেওয়া দরকার তুমি ঠিক তত সময়ের জন্যই ঋণটা নিবা, না কম না বেশি। কারণ অতিরিক্ত সময় টাকা ফালা রাখলে তো তোমার এটার জন্য অতিরিক্ত ব্যয় বহন করতে হইতেছে, তাই না? উপযুক্ততার নীতির মূল কথাই এটা। তুমি ভাই বেশি সময়ের জন্য ঋণ দরকার হলে বেশি সময় নাও, প্রজেক্ট বুঝা। আর যদি কম সময়ের জন্য হয় তাহলে কম সময়ের জন্য নাও। আবার কোন জায়গা থেকে তোমার অর্থায়নটা করলে খরচটা কম। কেউ বলতেছে তুই যদি 1,000 টাকা ঋণ নেস প্রতি মাসে আমার 100 টাকা দেওয়া লাগবো। আবার কেউ বলতেছে তুই যদি 1,000 টাকা ঋণ নেস আমার 50 টাকা দেওয়া লাগবো। তুমি কোনটা নিবা? 50 টাকাটা নিবা, স্বাভাবিক। যেখানে ব্যয়টা কম, তুমি যে অর্থায়নটা করলা, অর্থায়ন করলে কিছু ব্যয় হয়, তাই না? এই ব্যয়টা যেখানে কম তুমি কি করবা, সেখান থেকেই ঋণটা নিবা। এটি হচ্ছে উপযুক্ততার নীতি, যে যত সময়ের জন্য নেওয়া দরকার অত সময়ের জন্য, যেখান থেকে ব্যয় কম সেখান থেকে। এরপরে আরেকটা নীতিমালা আছে ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। আমরা 3টা মোট নীতিমালা শিখতেছি। কয়টা? 3টা। 1 নম্বরে কি শিখছি, তারল্য বনাম মুনাফা নীতি। 2 নম্বরে শিখলাম উপযুক্ততার নীতি। 3 নম্বর কি শিখতেছি, ব্যবসার বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। আচ্ছা, তোমরা সেন্টার ফ্রেশ দেখছো? জি। প্রথমে কিন্তু সেন্টার ফ্রেশ আসছে, দেখলো বাজারে খুব ভালো চলতেছে, তখন তারা আরেকটা কি আনছে বলতো, সেন্টার ফ্রুট। সেন্টার ফ্রুট। তারপর আবার সেন্টার শক আনছে,
সেন্টার বল আনছে। এই যে একটা প্রোডাক্ট যখন ভালো চলছে তখন কি করছে, সেম ক্যাটাগরি আরো কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, যে একটা না চললেও কি এখন অন্যটা দিয়া চলবে। ব্যবসা চলে যাবে। বুঝছো নি? এটা হচ্ছে পণ্যের বৈচিত্র্যায়ন। এইভাবে কি হয়, ঝুঁকিটা কমে। সে যদি সেন্টার ফ্রেশ বিক্রি করতো, একসময় মানুষ সেন্টার ফ্রেশ খাইতে খাইতে ত্যক্ত বিরক্ত হয়ে যেত, তখন সেন্টার ফ্রেশ খাওয়া বন্ধ করে দিলে তার ব্যবসাটা কি হয়ে যেত, বন্ধ হয়ে যেত। কিন্তু এখন সেন্টার ফ্রেশ না খেলেও কি খাইবো, সেন্টার ফ্রুট খাইবো, নাহলে সেন্টার শক খাইবো, একটা না একটা দিয়ে তার ব্যবসা চলবে। এটা হচ্ছে পণ্যের বৈচিত্র্যায়নের মাধ্যমে ঝুঁকি বন্টন করা। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। আমরা কি করব, ইসরায়েলি পণ্য বয়কট করব। ইসরায়েলি পণ্য বয়কট করব। তবে একটা উদাহরণ তাদেরকে নিয়ে দেই আমি। দেখবা পেপসিও তাদের, কোকা কোলাও কি তাদের, দুইটাই কি কালো পানি, দুইটা কালো পানি। আবার 7 আপও তাদের, স্প্রাইটও কি তাদের, দুইটা কি সাদা পানি। যে কালো পানি খাইতে না চায় সে সাদা পানি খাবে, সাদা পানিও তারা কি রাখছে, দুইটা, তাদেরটাই খেতে হবে। আবার কালো পানি কি, কোকা কোলা খাবো না পেপসি খাবো, দোনোটাই কি তাদের। এই যে পণ্যের বৈচিত্র্যায়ন, কেউ যদি বলে আমি কালো পানি খাবো না সাদা পানি খাবো, কবি তো 7 আপ বা স্প্রাইট খা। আবার কেউ যদি বলে আমি সাদা পানি খাবো না, আমি কি খাবো, কালো পানি খাবো, তুই কোক খা, আমি কোক খাবো না, তাহলে পেপসি খা। ওরা দেখো এই যে প্রোডাক্ট, ওরা বৈচিত্র্যের মাধ্যমে ঝুঁকি বন্টন করছে, একটা না হলে কি একটা চলবে। এটাই হচ্ছে মূলত এই যে ব্যবসায় অর্থায়নের নীতিমালা। এই নীতিমালাগুলো তোমাকে মেনটেন করতে হবে, তাহলে তোমার ব্যবসায় অর্থায়নটা কি হবে, সফল হবে। আসলে নীতিমালা জিনিসটাকে একটু ক্লিয়ার হওয়া দরকার। যেইভাবে কোন একটা কাজ করলে সফল হয় ওইটাই হচ্ছে কি নীতিমালা। যেমন ধরো এই যে ফেসবুক যে বানাইছে মার্ক জুকারবার্গ, তাই না, ও তো ফেসবুক বানায় সফল হয়েছে। এখন তুমি যদি একটা ফেসবুকের মতো কিছু একটা বানাইতে যাও, তোমার কারে ফলো করতে হইব, এই মার্ক জুকারবার্গকে ফলো করতে হবে, কারণ ও এই ক্ষেত্রে কি হয়েছে, সফল হয়েছে। তো ও যেই স্টেপগুলো ফলো করছে এইগুলোই হচ্ছে নীতিমালা। তো অর্থায়ন করলে যেই স্টেপগুলো ফলো করলে তোমার অর্থায়নটা সফল হবে সেগুলোই হচ্ছে কি নীতিমালা। কয়টা নীতিমালা শিখছি, 3টা। 1 নম্বর হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, 1 নম্বর কি তারল্য বনাম মুনাফা নীতি। আরেকটা শিখছি উপযুক্ততার নীতি, উপযুক্ততার নীতি। আরেকটা কি শিখছি, ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। এরপরে যদি আমরা আলোচনা করতে যাই, এখানে আছে প্রথম অধ্যায়ে আরেকটা জিনিস, যে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। একজন ফিনান্সিয়াল ম্যানেজার, একজন কি ফিনান্সিয়াল ম্যানেজার। ওই ম্যানেজারের কাজটা কি, ম্যানেজার অনেক ধরনের হয়। কেউ আছে টাকা পয়সা নিয়ে কাজ করে, কেউ আছে প্রোডাকশন উৎপাদন নিয়ে কাজ করে, সে টাকা পয়সা চিন্তা নেই, সে কিভাবে মালটা উৎপাদন করা যায় কম খরচে এই চিন্তা করে, নির্দিষ্ট টাইমের মধ্যে কিভাবে মালটা বানাই দিব এই চিন্তা করে, হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। আবার আছে কি ফিনান্সিয়াল ম্যানেজার, তার চিন্তা হচ্ছে কিভাবে টাকাটা আসবে, কোন জায়গা থেকে টাকাটা আসবে, কত কম খরচে টাকাটা কালেক্ট করা যায়, এই হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজারের কাজ। এবং তাকে এটাও চিন্তা করতে হয় টাকা আনলেই তো হইলো না, ফিনান্সের কাজ কি শুধু টাকা আনা, এটা লাভজনক খাতে কি করা, বিনিয়োগ করা, তাই না? এই জন্য ফিনান্সিয়াল ম্যানেজারের কাজ দেখো কয়টা, 2টা। 1 নম্বর হচ্ছে আয় সিদ্ধান্ত, আরেকটা কি ব্যয় সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত মানে কি, কিভাবে টাকাটা আসবে, কত সময়ের জন্য টাকাটা আনা যায়, কোন সোর্স থেকে টাকাটা আনলে খরচটা কম হয়, এবং সেটা কোন খাতে বিনিয়োগ করলে মুনাফা কি হয়, বেশি হয়। এই 2টা জিনিসই ভাবতে হয় কাকে, একজন আর্থিক ব্যবস্থাপককে। তোমরা যদি একটা কোম্পানি আর্থিক ম্যানেজার হতে চাও, ফিনান্সিয়াল ম্যানেজার হতে চাও, বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হতে চাও, তোমাকে এটা বুঝতে হবে যে প্রজেক্টটা আসলে কি, এই প্রজেক্টের জন্য কত সময়ের জন্য টাকা আনলে চলবে। একটা প্রজেক্ট 2 বছরে শেষ হয়ে যাবে, তো 5 বছরের জন্য টাকা হায়ার করে তো লাভ নাই, তোমাকে 2 বছরের জন্য টাকাটা কালেক্ট করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে, এই অ্যানালাইসিসটা তোমাকে জানতে হবে। এবং তোমার সামনে অনেকগুলো প্রজেক্ট থাকবে, কোন প্রজেক্টের ঝুঁকি বেশি, কোন প্রজেক্টের ঝুঁকি কম, কোন প্রজেক্টে মুনাফা বেশি, কোন প্রজেক্টে মুনাফা কম, কোন প্রজেক্টে কত সময়ের মধ্যে টাকা উঠে আসবে, এটাও কি তোমাকে ভাবতে হবে। তো আমরা আমাদের প্রথম অধ্যায়ে মেইনলি এটা নিয়ে আলোচনা করলাম যে অর্থায়ন জিনিসটা কি, এবং অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নের শ্রেণী বিভাগ মানে কি, যে কত কত জায়গায় টাকা পয়সা লাগতে পারে, পরিবারে টাকা পয়সা লাগতে পারে, তো পরিবারের জন্য অর্থায়ন করতে হবে। সরকার যে চালায় তার টাকা পয়সা লাগবে, তার জন্য অর্থায়ন করতে হয়। তারপরে কি ব্যবসার জন্য লাগে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য লাগে। আবার আন্তর্জাতিক অর্থায়নের ব্যাপারটাও জানলাম। এই যে প্রাথমিক একটা ধারণা, এরপরে আমরা একটু রিডিং পড়তে হবে। আর মূল ব্যাপার একটা জিনিস শিখছি যে ব্যবসায় অর্থায়নের কি
নীতিমালা। ব্যবসায় অর্থায়নের নীতিমালা নীতিমালা। কয়টা নীতিমালা শিখছি? 3টি। তিনটা। একটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, মুনাফা নীতি, আরেকটা কি উপযুক্ততার নীতি, আরেকটা কি ব্যবসায়ের ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি ঝুঁকি বন্টন। ওই যে একাধিক প্রোডাক্ট নিয়ে আসে, একটা না কিনলে কি আরেকটা আরেকটা কিনবে, আছে। রিস্ক কমে যায়। বুঝছো? আমি যদি ধরো এখন কমার্সের সাবজেক্ট পড়াই, সাথে যদি আমি একটু ম্যাথও পড়াই, একটু ইংরেজিও পড়াই, কিছু না কিছু স্টুডেন্ট কি পেয়ে যাব। আর যদি কমার্স বন্ধ করে দেয় আমার কি ব্যবসা শেষ। ইংরেজি অঙ্ক তো আর বন্ধ করতো না। দেখবা মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, সেখানে কি কমার্স নাই সাধারণত। আলিয়া মাদ্রাসায় কি কমার্স নাই, কিন্তু সেখানে কি ইংরেজি আছে, অঙ্ক আছে। আমি যদি ইংরেজি অঙ্কটাও শিখতাম তাহলে আলিয়া মাদ্রাসায় কিছু স্টুডেন্ট আমার কাছে কি করতো, পড়তে আসতো সাধারণত। এই ব্যাপারটা বুঝতে হবে। আবার তো সায়েন্সের পোলা অনেক আমার কাছে পড়তে আসতো যদি আমি ইংরেজি অঙ্ক পারতাম। তো এই যে ঝুঁকি বন্টন করা, একাধিক টপিককে ঢুকে ঢুকে, এটা হচ্ছে মূল ব্যাপার। ব্যবসা করতে গেলে, অর্থায়ন করতে গেলে অনেক কিছু আমাকে ভাবতে হবে। এবং আরেকটা জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। সেটা কি? তার দুইটা সিদ্ধান্ত না, একটা হচ্ছে আয় সিদ্ধান্ত, আরেকটা ব্যয় সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্ত। তাকে ভাবতে হয় কোন জায়গা থেকে টাকা আনবে, কত সময়ের জন্য টাকা আনবে, আবার কোথায় টাকাটা বিনিয়োগ করবে। অনেকগুলো প্রজেক্ট তো সামনে, কোন প্রজেক্টে খরচ কম হবে, কোন প্রজেক্টে মুনাফা বেশি হবে, কোন প্রজেক্টে ঝুঁকি কম, কোন প্রজেক্টে তাড়াতাড়ি টাকা উঠে আসবে, এগুলো কিন্তু ভাবতে হয়। তো এই হচ্ছে প্রাথমিকভাবে প্রথম অধ্যায়ের আলোচনা। এখন তোমরা একটু রিভিশন করবা, পুরো অধ্যায়টা রিডিং পড়বা। দেখো আমি যে কিছু কথা বললাম, আমি অনেক লাইনের পর লাইন, পেজের পর পেজ পড়ছি, তারপর অল্প কিছু কথা আমি বলতে পারছি। পরীক্ষার হলেও তোমরা যদি 100টা লাইন পড়ে যাও, পরীক্ষা হলে লিখতে পারবা কয় লাইন? 10 লাইন। তো তুমি অনেক আইডিয়া থাকলে অল্প কিছু কথা কি মানুষ বলতে পারে আর লিখতে পারে। তোমাদেরকে এই লাইনগুলো প্রতিটা পড়তে হবে, তারপর না হয় তোমরা পারবে ইনশাআল্লাহ। তোমরা প্রথম অধ্যায়, এখন তোমরা এগুলো পড়বা, রিডিং পড়বা, এবং তোমাদের যে কোনো গাইড বই থেকে তোমরা এমসিকিউ আছে না, এমসিকিউ পড়বা, এবং সৃজনশীলগুলো একটু পড়বা, এবং যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।